সরকারি এক অফিসের পিয়ন রামচন্দ্রন প্রেমে পড়ে তারই অফিসের এক সিনিয়র কর্মকর্তার, যে ছিল একজন সিঙ্গেল মাদার। তার স্বামীও মারা গেছে অনেক বছর, আর এই বয়সে এসে রামচন্দ্রনও যেহেতু সিঙ্গেল ছিল, তাই দুজনেই বেশ চুটিয়ে প্রেম করতে থাকে। তবে সবাই যখন তাদের প্রেমের কথা জানতে পারে, তখনই ঘটে বিপত্তি। পিয়নের সাথে বসের এই প্রেম কি মেনে নিবে সমাজ? কি হবে তাদের এই প্রেমের পরিণতি? এরকমই মোট 4টি ভালোবাসার গল্প নিয়ে আজকের এই মুভি কাঁধা ইন্নুবারে, যার শেষটায় রয়েছে অনেক বড় একটি টুইস্ট। চলুন তাহলে আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। শুরুতেই আমাদের রাম অ্যালার্মের শব্দে তার ঘুম ভাঙে। উঠেই সে প্রতিদিনের কাজ শুরু করে দেয়। এরপর তাকে একটা টঙের দোকানে দেখা যায়। সেখানে এক ঘটক একজনকে মেয়ের ছবি দেখাচ্ছিল। তার তা পছন্দ না হয় সেই ঘটক বলে, এরকম করলে তো তার অবস্থা রামচন্দ্রনের মতো হবে। এ থেকে বোঝা যায় রামচন্দ্রনের অনেক বয়স হয়ে গেলেও সে এখনো বিয়ে করতে পারেনি। রামচন্দ্রন এই কথা শুনে ঘটককে বলে, তার নিজের স্ত্রী তো তাকে রেখে চলে গেছে, সে আবার এসব বলছে কেন? ঘটক জানায় তার কাজ বিয়ে করার ব্যবস্থা করে দেয়া, তাই রামচন্দ্রন করতে চাইলে যেন তাকে জানায়। অত কথার দরকার নেই, এই বলেই সে সেখান থেকে চলে যায়। তখন সেই দোকানদার তাকে জিজ্ঞেস করে যে বাল্য জীবনে সে কি কাউকে ভালোবাসেনি কখনো? রামচন্দ্রন বলে, এসব ফালতু বিষয়, এসবে সে মাথা ঘামায় না। তো দেখা যায় রামচন্দ্রনের সাথে যারই দেখা হয় সবাই শুধু জিজ্ঞেস করে যে সে বিয়ে কেন করছে না। বিয়ে করলে ঘরের কাজ তার করতে হতো না, স্ত্রী সব সামলে নিত, আর সেও কিছু সময় পেত নিজের কাজ ঠিকঠাক মতো করার। কিন্তু রামচন্দ্রন এসবে পাত্তা দেয় না। সে কাজে যাওয়ার সময় দেখতে পায় তার স্কুটি স্টার্ট হচ্ছে না, এই জন্য সেই স্কুটি নিয়ে মেকানিক পিল্লাইয়ের কাছে যায়। তখন পিল্লাই তাকে বলে, এই স্কুটি সে আর কতবার ঠিক করাবে, নতুন একটা কেন কিনছে না? রামচন্দ্রন তো এর উত্তরে কিচ্ছু বলে না, সে শুধু তার কাছে তার স্কুটির চাবিটা দেয় আর বলে সন্ধ্যায় দেখা হবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরে বাসে করে চলে আসে কাজে, কিন্তু তার কাজে আসতে কিছুটা দেরিই হয়। যাক, এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে। তখন আমাদেরকে কিশোর রামচন্দ্রনকে দেখানো হয়। সে বৃষ্টি আসার আগেই না খেয়ে স্কুলে যেতে চায়। তখন তার মা তাকে ডেকে বলে একটু খাবার খেয়ে যেতে, কিন্তু সে তো তার মার কোনো কথা শোনে না, সেখান থেকে চলে যেতে নেয়। তখনই রামচন্দ্রনের বাবা তাকে আটকাতে বলে। তখন রামচন্দ্রও তাকে খেয়ে যেতে বলে, কিন্তু রামচন্দ্রন জানায় আজকে তার স্কুলে প্রথম দিন, তাই সে দেরি করতে চায় না, একদম সময় মতো যেতে চায়। আর তার বন্ধু শিরনি তার জন্য অপেক্ষা করছে। তাছাড়া মনে হচ্ছে বৃষ্টি আসবে, তার আগেই তো তার চলে যাওয়া উচিত। এসব শোনার পর তার বাবা তাকে বলে ঠিক আছে, সে যেন পথেই কিছু একটা কিনে খেয়ে নেয়, তাই তাকে টাকাও দেয়। তো এরপরই দেখা যায় সেখানে তো বৃষ্টি শুরু হয়ে যায়, আর সেই বৃষ্টির মধ্যেই সে আর তার বন্ধু শিরনি জানকীর জন্য অপেক্ষা করছিল, কারণ রামচন্দ্রন তাকে পছন্দ করত। দেখা যায় বেশ অনেকক্ষণ পর জানকী আসে, কিন্তু সে রামচন্দ্রনকে পাত্তাই দেয় না, সেখান থেকে চলে যায়। তখন শিরনি তাকে বলে জানকীর সাথে কথা বলতে। এরপর দেখা যায় আরডিবি লোকাল কমরেড অফিসারের সাথে কলে কথা বলছিল। সেই সময় একজন এসে তাকে চা দিয়ে যায়। এরপর সে কল কেটে মানুজকে ডাকে আর জিজ্ঞেস করে সে কি সঞ্জীবকে চেনে। সঞ্জীব আবারও মানুষদের জ্বালাতন করছে, একজনের ঘরে ঢুকে মার মেয়েকে বারবার জ্বালাতন করছে। রাজেন্দ্রন কল করে তাকে এই কথা বলেছে, তাই মানুষ যেন জোসেফকে কল করে এই বিষয়টা সামলে নেয়। পরে জোসেফকে একজন জানায় তাকে কেউ ডাকছে, সে যেন জলদি চলে আসে। এরপর একজন নৃত্যশিল্পী তার শিক্ষার্থীদের নৃত্য শিখিয়ে একটা স্টিমারে করে ফিরছিল সে। সেখানেই সঞ্জীব ছিল, সে এক দম্পতিকে বেশ বিরক্ত করছিল। আর এই স্টিমারে জোসেফও ওঠে। সেখানে গিয়েই তো সে তার সাথে থাকা লোকেদের নিয়ে সঞ্জীবকে মারতে থাকে। এটা দেখে দ্রুত উমা চলে আসে আর তাদেরকে থামায়, কিন্তু দেখা যায় সঞ্জীব পালিয়ে গেলেও জোসেফ তো এবার উমার পেছনে পড়ে যায়। কিন্তু সেখানে তার বাবা চলে আসায় উমা চলে যায় আর জোসেফও তাকে শাসিয়ে দেয়। দৃশ্য চলে আসে বর্তমানে। রামচন্দ্রন যে অফিসে কাজ করত, সেখানে আজ নতুন মেয়ে কর্মচারী মহেশ আর রাঘু তখন ফুল দিয়ে তাকে স্বাগত জানায়। তো তারা চলে যাওয়ার পর রামচন্দ্রন এসে লক্ষ্মীকে হাজিরা খাতা দেয় আর জানায় সে এখানের পিয়ন। এরপর আবার দৃশ্য চলে যায় অতীতে। তখন রামচন্দ্রন প্রাপ্তবয়স্ক যুবক, সে একটা বারে কাজ করত। সেখানে প্রতিদিন একটা মেয়ে মুখ আটকে মদ নিতে আসতো। রামচন্দ্রনের তো এই মেয়েকে ভালো লেগে যায়, তার বন্ধুরাও এই কথা জানে। পরদিন ভোরবেলা তার এক বন্ধু বলতে থাকে সে যেন মেয়েটাকে এটা জানিয়ে দেয় যে সে তাকে ভালোবাসে। এরপর সে রামচন্দ্রনের কাছে একদিনের জন্য একটা রুম চায়, কারণ সে একটা মেয়ে পেয়েছে, তার সাথে সময় কাটানোর জন্যই সে রুম খুঁজছে। তখন রামচন্দ্রন বুঝতে পারে সে কেন তার ভালোবাসা নিয়ে এত চিন্তা করছে। তো বর্তমানে রাতের বেলা দেখা যায় রামচন্দ্রন আর তার বন্ধুরা মিলে পার্টি করছিল, কারণ তার এক বন্ধু বাবা হয়েছে। দৃশ্য চলে যায় আবারও অতীতে, আর দেখা যায় রামচন্দ্রন তখন কিশোর ছিল। তাদের ক্লাসে নতুন মিস ভানাজা আসে।
তিনি তাদেরকে হিন্দি পড়াবে। তখনই ক্লাসের একটা মেয়ে তাকে জিজ্ঞেস করে তারা কি নতুন কবিতাটা শুরু করবে। ম্যাডামদের কথার জবাব না দিয়েই সবাইকে নিজের পরিচয় দেয়, নিজের পছন্দের জিনিসের কথাও বলে। এরপর সে বাকি সবাইকে তাদের পরিচয় দিতে বলে, সাথে তাদের পছন্দের জিনিসের কথাও বলতে বলে। তখনই শিন্নি রামচন্দ্রনকে বলে সে যেন জানকীর কথা শুনে হুবহু তার মতো সবকিছু বলে, তাহলেই জানকী তার প্রেমে পড়ে যাবে। কিন্তু যখন রামচন্দ্রনের পালা আসে তখনই তো ক্লাস শেষ হওয়ার ঘন্টা পড়ে যায়, মিসও সেখান থেকে চলে যায়। এরপরে দৃশ্য চলে যায় উমার বাড়িতে। দেখানো হয় সেখানে জোসেফ এসেছিল, তাই সে কল করে বাকি সবাইকে ডেকে নেয়। এটা দেখেই জোসেফ চলে যায়। এরপর দেখা যায় তার বাবা রান্না করছিল আর সে পাশে বসেছিল। সে তখন তাকে বলে সে অনেকবার বলেছে উমা যেন এসবে না জড়ায়, কিন্তু তবু সে তার কথা শোনে না। উমা বলে সে ভুল কি করেছে, জোসেফরা শুধুই লোকটাকে মারছিল, তাই সে বাধা দিয়েছে। তার বাবা তখন বলে সে জানে সে ভুল করেনি, কিন্তু জোসেফরা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। আজ তাদের প্রতিবেশী না থাকলে কি হতো উমার সাথে। উমা বলে সে জানে কিভাবে একা এসব সামলাতে হয়, তাই সে যেন চিন্তা না করে। এরপরে রামচন্দ্রনকে দেখা যায় যখন সে প্রাপ্তবয়স্ক যুবক। তার দুই বন্ধু ওই মেয়েটার সাথে থেকে এসে রামচন্দ্রনকে যেতে বলে। রামচন্দ্রন তখন গিয়ে মেয়েটাকে বলে যে সে কিচ্ছু করবে না তার সাথে, শুধু 10 মিনিট বসেই চলে যাবে, তা না হলে তার বন্ধুরা তার মজা নিতে থাকবে। মেয়েটার কারণ জানতে চাইলে সে জানায় সে একজনকে ভালোবাসে, তাই এসব করবে না। তখন মেয়েটা বলে ভালোবাসা অন্য কিছু আর এটা অন্য কিছু, কিন্তু তবু সে মানা করে আর বলে তার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে এমন করলে তার খারাপ লাগবে, তাই সেও এমন কিছু করবে না। তখন মেয়েটা জানতে চায় সেই ভাগ্যবতীকে, আর রামচন্দ্রন কি তাকে বলে দিয়েছে যে সে তাকে ভালোবাসে। রামচন্দ্রন তখন মেয়েটাকে সব খুলে বলতে থাকে আর এটাও জানায় যে সে এখনো ভয়ের কারণে মেয়েটাকে বলতেই পারেনি যে সে তাকে ভালোবাসে। এসব শুনে ওখানে থাকা মেয়েটা বুঝতে পারে রামচন্দ্রন আর কারো কথা না, তার নিজের কথাই তাকে বলছে। এই জন্য মেয়েটা তাকে বলে যে মেয়েটা তার দোকানে গেলে সে যেন 2 বোতল মদ খায়, তাহলেই বলার সাহস পেয়ে যাবে। এখনকার দিনে ছেলেরা ধোকা দিয়ে চলে যায় আর সে কিনা ভালোবেসে বলতেই পারছে না। এরপরে আবার দৃশ্য চলে আসে বর্তমানে। সবাই তো দুপুরের খাবার খাচ্ছিল, তখনই একজন সুধীরকে জিজ্ঞেস করে লক্ষ্মী কি আজ খাবে না। তখনই সেখানে লক্ষ্মী চলে আসে তাদের সাথে খাওয়ার জন্য। তখনই রাঘু জিজ্ঞেস করে তাদের অফিস লক্ষ্মীর কেমন লেগেছে। লক্ষ্মী তাকে বলে সে তার নামটাই ভুলে গেছে, শুধু মহেশের নাম মনে আছে, কারণ তার ভাইয়ের নাম মহেশ। মহেশ তো এসব শুনে খুশি হয়ে যায়, কিন্তু পরে রাঘু আর সুধীর তার মজা নেয়। তখনই সেখানে রামচন্দ্রন এসে কিছুটা দূরে বসে তার খাবার খাচ্ছিল। এটা দেখে লক্ষ্মী তাকে তাদের সাথে বসতে বলে। রামচন্দ্রন জানায় সে এখানেই ঠিক আছে। তখন সুধীর বলে রামচন্দ্রন তো পিয়ন। লক্ষ্মী বলে তাতে কি, সে সব পছন্দ করে না, সবাই একই হয়, সবার মিলেমিশে থাকা উচিত। এই বলে সে রামচন্দ্রনকে তাদের সাথে এসে বসতে বলে। রামচন্দ্রন বলে সে 10 বছর ধরে এখানে বসেই খায়, তার অভ্যাস হয়ে গেছে, তারা যেন তাদের মতো খেয়ে নেয়। কিন্তু এরপরও লক্ষ্মী তাকে আসতে বলে। মহেশ তখন তাকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায় আর তার স্বামী কি করে। লক্ষ্মী জানায় তার বাড়ি পালাক্কাড়, আর তার স্বামী এখন আর নেই, তার স্বামী মারা গেছে অনেক দিন হয়েছে। এখন তার শুধু অদিতি নামের একটা মেয়ে আছে। রামচন্দ্রন তখন কিছু একটা বলতে চায়, কিন্তু মহেশ তাকে বলতে না দিয়ে আবারও লক্ষ্মীকে জিজ্ঞেস করে যে সে এখানে কোথায় থাকে। লক্ষ্মী জানায় শ্রীবারামে থাকে। এটা শুনে রামচন্দ্রন বলে তাই নাকি, সেও সেখানেই থাকে। তখনই মহেশ তাকে এত কথা না বলে চুপ থাকার কথা বলে, আর লক্ষ্মীকে জিজ্ঞেস করে তার মেয়ে কি তার সাথেই থাকে। লক্ষ্মী জানায় যখন থেকে তার স্বামী মারা গেছে তখন থেকে অদিতি তার ভাইয়ের কাছে থাকে, আর সেখানে থেকেই পড়ালেখা করছে। এরপর সে তাদের কথাও জিজ্ঞেস করে। তখন সুধীর জানায় তারও একটা মেয়ে আছে, রাঘুর 2 জন ছেলে আর মহেশের 4টা সন্তান। রামচন্দ্রনকে জিজ্ঞেস করলে সে জানায় তার এখনো কোনো সন্তান নেই। তখন মহেশ বলে সন্তানের জন্য তো বিয়ে করতে হয়, যা রামচন্দ্রন এখনো করেনি। এই বলেই তো তারা মজা নিতে থাকে। রামচন্দ্রনের তখন মন খারাপ হয়, যেটা লক্ষ্মীও বুঝতে পারে। এরপর আবার দৃশ্য চলে যায় অতীতে। রামচন্দ্রনের বাবা বাসু মূর্তি বানানোর কাজ করত। সে তার দোকান বদলে অন্য জায়গায় আসে। তার মূর্তি বানানোর কাজ অনেক ভালো, তাই অনেক দূর থেকে অজয় নামের একজন আসে বাসুর কাছে মূর্তি বানানোর জন্য। সেখানের মালিক মূর্তির জন্য 10,000 টাকা চায়। অজয় তখন তাকে 3,000 টাকা অ্যাডভান্স দিয়ে বাসুকে বলে যে আগেরটার থেকে যেন সুন্দর করে সে বানায়। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরই উমাকে দেখা যায়, সে তার বান্ধবী সন্ধ্যার কাছে যায় আর জানতে পারে তাদের কলেজে আদার্স নামের একটা ছেলে তাকে জ্বালাতন করছে। এই জন্য সে কলেজ যাবে না, কারণ আদার্স বলেছে তার সাথে দেখা না করলে অ্যাসিড মেরে দিবে।
উমা তো এই কথা শুনেই বলে সে কমপ্লেন করেনি কেন। সে জানায় তার ভয় হয়, আর এরকম করলে তার মা বাবা তাকে আর কলেজে যেতে দিবে না। সে ভয় পাচ্ছে অনেক, কিন্তু সে পড়ালেখাও ছাড়তে চায় না। তখন উমা বলে এজন্য বসে থাকলে চলবে না। এই বলে সে আরডিপি লোকাল অফিসে যায় সন্ধ্যাকে সাথে নিয়ে। সেখানে মানজও উপস্থিত ছিল। উমা গিয়ে তার নাম বলে শ্রীভাজনের সাথে দেখা করতে চায়। মানজ জানায় সে এখন এখানে নেই, তাই উমা তাকে বলতে পারে তার কি দরকার। উমা জানায় তার শ্রীভাজনের সাথে জরুরি দরকার ছিল, তাই মানজ তাকে ভেতরে বসতে বলে আর শ্রীভাজনকে আনতে যায়। তারা ভেতরে যাওয়ার সময় সন্ধ্যা জিজ্ঞেস করে সে কিভাবে এদেরকে চেনে। তখন উমা জানায় 2 বছর আগে শ্রীভাজন তার শত্রুদের হাত থেকে বাঁচার জন্য উমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তখন থেকেই সে তাকে চেনে, আর শ্রীভাজন উমার বাবার বয়সী হওয়াতে সে তাকে সাহায্যও করে। শ্রীভাজন যাওয়ার সময় তাকে বলেছিল কেউ যদি এভাবে উমাকে জ্বালাতন করে তাহলে সে শ্রীভাজনের কাছে যেতে পারে। এতদিন তো তার কোনো দরকারই পড়েনি, কিন্তু আজ সন্ধ্যার জন্য আসতে হলো শ্রীভাজনের কাছে। সেই সময় শ্রীভাজন এসে উমাকে দেখে আর জিজ্ঞেস করে তার আবার কি সমস্যায় পড়তে হলো। তো সবকিছু শুনে শ্রীভাজন বলে তার ছেলেরা এটা সামলে নিবে, আদার্স আর তাদের জ্বালাতন করবে না। তখন উমা জিজ্ঞেস করে সে কি নিজে যাবে না। শ্রীভাজন জানায় তার এখানে ব্লক পঞ্চায়েতের ইলেকশনের জন্য একটা জরুরি কাজ আছে, সে যেন চিন্তা না করে, তার ছেলেরাই সব সামলে নিবে। তখনই সেখানে জোসেফ আসলে শ্রীভাজন জানায় তাদের সাথে জোসেফ যাবে। উমা তো তাকে দেখে খুব অবাক হয়। সে জোসেফকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন জোসেফ তাকে ধমকালে শ্রীভাজন তাকে সরি বলতে বলে। জোসেফ বলতে না চাইলে শ্রীভাজন বলে কোনো কারণ ছাড়া উমা কিছু করতে পারে না, তাই সে যেন এখনই উমার কাছে ক্ষমা চায়। জোসেফ ক্ষমা চাওয়ার পর শ্রীভাজন বলে তাদের সাথে গিয়ে সাহায্য করতে, যা করার দরকার তা করেই যেন সে ছেলেটাকে থামায় এবং তার আর উমার মধ্যে যে ঝামেলা হয়েছে তাও যেন শেষ করে দেয়। তো এরপরই দেখা যায় জোসেফ এসডি কলেজের পুরুষ হোস্টেলে যায় সেই আদার্সের জন্য। সেখানে তো কিছু না বলেই সে আদার্সকে মারতে থাকে। আদার্স তো কিছুই বুঝতে পারে না, সে বারবার এর কারণ জানতে চায়। তখন জোসেফ তাকে কিছু না বলে উমাদের দেখায়। উমা তো এসব দেখে মুচকি হাসে। এরপরই রামচন্দ্রনকে দেখা যায়। সে তো সেদিনের মেয়ের কথায় সত্যি সত্যি মদ খেয়ে মেয়েটাকে প্রপোজ করতে যায়, কিন্তু সে দোকানের সামনে না বলে মালিকের অনুমতি নিয়ে মেয়েটার পিছু নেয় প্রপোজ করার জন্য। মেয়েটা তখন তাকে জিজ্ঞেস করে সে তার পিছু করছে কেন। তখন রামচন্দ্রন অনেক কিছুর পর তাকে বলেই দেয় যে সে তাকে ভালোবাসে। মেয়েটা তখন বলে এরকম অনেকেই তাকে বলেছে। রামচন্দ্রন জানায় কিন্তু তার বেলায় এরকম নয়, সে সত্যি তাকে ভালোবাসে, বিয়েও করতে চায়। এটা শুনে মেয়েটা বলে সে তো মদ খেয়েছে তাই না। রামচন্দ্রন হ্যাঁ জানায়। তখন মেয়েটা বলে এরকম অনেকেই সেই বলে, এই জন্য কি সে সবাইকে বিয়ে করে নিবে। এই বলে সে চলে যেতে লাগে। তখনই রামচন্দ্রন জিজ্ঞেস করে সে তার কোনো উত্তর দিল না, তো তার উত্তরটা কি। মেয়েটা বলে ঠিক আছে, সে ভেবে জানাবে। তখনই রামচন্দ্রন তার নাম জিজ্ঞেস করে। মেয়েটা জানায় তার নাম নাসিমা। রামচন্দ্রন সেই সময় তার মুখ দেখতে চায়। নাসিমাও তখন তার মুখের কাপড় সরালে রামচন্দ্রন দেখতে পায় নাসিমা তো সেই মেয়ে যার সাথে তার বন্ধুরা মজা করেছিল। এটা দেখে সে তো অবাক হয়ে যায়। এরপর দৃশ্য আবারও বর্তমানে চলে আসে। রামচন্দ্রন সুধীরের কথায় তার মেয়ের জন্মদিনের জন্য সবাইকে মিঠাই দেয়, কিন্তু লক্ষ্মী জানায় তার ডায়াবেটিস আছে, সে এসব খায় না। এটা শুনে রামচন্দ্রন বলে তার বয়স কতই বা হয়েছে, এখনই তার ডায়াবেটিস হয়ে গেল। তখন রাঘু বলে মেয়েদেরকে তাদের বয়সের কথা জিজ্ঞেস করতে নেই। যাক, এরপর রামচন্দ্রন জানায় যে তার বয়স 49, আর সে খুব সাধাসিধে মানুষ। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যায়। সেখানে টঙের দোকানে চিনি ছাড়া চা খায়। চিনি নেই, ডায়াবেটিস নেই, আর চিন্তাও নেই। লক্ষ্মীও যেন এমন করে, তাহলে তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। লক্ষ্মী বলে ঠিক আছে, সে চেষ্টা করবে। এই বলেই সে চলে যায়। দৃশ্য আবারও চলে যায় অতীতে। বাসুর কথা বলতে সমস্যা হয়, এজন্য সে খাতায় লিখে তার মালিককে বলে যে সে তার সাথে এসব ঠিক করছে না। এতদিন ধরে সে এখানে কাজ করছে আর সে বাসুর নাম করে নিজে টাকা কামাচ্ছে। তার মালিক বলে বাসুরটাতে কি, সে চাইলে এখান থেকে কাজ ছেড়ে চলে যেতে পারে। বাসু তখন বলে সে কি ভুলে গেছে বাসু শ্রীকান্তের দোকান থেকে চলে আসায় তার কি হয়েছিল। তখনই তার মালিক রেগে তাকে থাপ্পড় মারে আর বলে এখান থেকে চলে গিয়ে ভিক্ষে করতে। বাসু বলে তার ভিক্ষার প্রয়োজন নেই, দরকার হলে নিজের কাজ শুরু করবে সে। তখন যেন সে গিয়ে ভিক্ষা চায় তার কাছে। এই বলেই সে সেখান থেকে কাজ ছেড়ে বাড়ি চলে যায়। দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় সকালবেলা লক্ষ্মী মর্নিং ওয়াকে বের হয়। পার্কে রামচন্দ্রন তাকে দেখে বেশ খুশি হয়, কারণ সে তার কথা মতো মর্নিং ওয়াক শুরু করেছে। রামচন্দ্রন তখন তার কাছে গেলে লক্ষ্মী জিজ্ঞেস করে সে কি প্রতিদিন আসে এখানে হাঁটার জন্য। রামচন্দ্রন জানায় হ্যাঁ। তো এরপরই দুজনে মিলে একসাথে হাঁটা শুরু করে।
রামচন্দ্রন তখন তার সাথে লক্ষ্মীকে কিছু শারীরিক ব্যায়ামও করায়, যা স্বাস্থ্যের জন্য ভালো। এসব তারা দুজন একসাথে করতে থাকে আর দুজনে অনেক কথাও বলে। এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে। দেখা যায় অজয় গিয়ে বাসুর মালিক সুদর্শনের সাথে রাগারাগি করে, কারণ সে মূর্তি বানানোর কাজ বাসুর জন্য দিয়েছিল। তখনই সেখান থেকে বাসু যাচ্ছিল, তাই অজয় বাসুকে ডেকে তাকে ব্যক্তিগতভাবে এই কাজটা দিয়ে দেয় আর বলে সে তাকে বিশ্বাস করছে, তাই এই কাজ দিয়ে যাচ্ছে। সুদর্শনকে দিয়েছিল কারণ সেখানে বাসু ছিল। এখন বাসু সেখানে ঝামেলা করে কাজ ছেড়ে চলে এসেছে, তাই সে কমিটির লোকের সাথে কথা বলে বাসুকে এই কাজটা একাই করার জন্য বলছে। বাসু যেন শুধু সময় মতো মূর্তিটা বানিয়ে তাদেরকে দিয়ে দেয়, তাহলেই হবে। তখন কমিটির লোক বাসুকে বলে পূজা 24 তারিখ আর তারা 22 তারিখের মধ্যেই মূর্তি চায়। শুধু অজয়ের কথায় তারা বাসুকে এই কাজ দিচ্ছে। তারা কাজের কিছু টাকা আগেই দিয়ে দেয় আর কাজ শেষ হলে বাকি টাকাও দিয়ে দিবে। বাসু যদি তাদের এসব শর্তে রাজি থাকে তাহলে যেন সাইন করে কাজে লেগে যায়। বাসু তাই করে। সেখানে পেপারে সাইন করে এসে কাজের জন্য জমি বন্ধক রাখে আর জিনিসপত্র আনতে যায়। তার স্ত্রী তো এই নিয়ে কথা বলতে থাকে। তখন সে তাকে আশ্বাস দিয়ে বলে যে সে সব ঠিক করে নিবে, সে যেন চিন্তা না করে। এরপরই দৃশ্য চলে যায় কয়েক বছর সামনে, যখন রামচন্দ্রন প্রাপ্তবয়স্ক ছিল। সে কাজে ছিল। তখন নাসিমা আসলে সে মদের বোতল একটা হাতে নিয়ে নাসিমার কাছে যায়। আজও সে নাসিমার পিছু নেয় তার সাথে কথা বলার জন্য। নাসিমা তাকে জিজ্ঞেস করে এখন আবার সে পিছু করছে কেন, কাল তো কিছু না বলেই চলে গিয়েছিল। রামচন্দ্রন বলে সে ভাবতে পারেনি নাসিমাই সেই মেয়ে হবে যাকে সে ভালোবাসে। সে এটা জানার পর আর কি বা বলবে। সে কাল সারা রাত চিন্তা করেছে, যদি নাসিমার ঠিক লাগে তাহলে সে নাসিমাকে বিয়ে করে নিবে। নাসিমা তখন আবারও তার মুখের কাপড় সরায় আর জিজ্ঞেস করে কালকে অন্ধকারের জন্য রামচন্দ্রন তার মুখ দেখতে পারেনি। রামচন্দ্রন জানায় সে ভালো করেই দেখেছে আর জেনে শুনেই নাসিমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। সে তাকে ভালোবাসে আর বিয়ের পর নাসিমা এই কাজ ছেড়ে দিবে। রামচন্দ্রন নিজে কাজ করে নাসিমাকে খুশি রাখবে। এসব শুনে নাসিমা বলে সে কে যে বিয়ে করে নাসিমাকে নতুন জীবন উপহার দিবে। কোনো ভালো মেয়ে খুঁজে সে যেন বিয়ে করে নেয় আর নিজের জীবনটা সুন্দর করে উপভোগ করে। রামচন্দ্রন বলে সে ভালো খারাপ কিচ্ছু জানে না। কাল রাতে চিন্তা করে তার মাথায় যা এসেছে তাই সে নাসিমাকে বলছে। নাসিমা বলতে থাকে কাল মুখ দেখে আজ বিয়ের প্রস্তাব দিচ্ছে সে। রামচন্দ্রন বলে মুখ নয় চোখ, যা সে 1 বছর ধরে দেখে আসছে। সে তো ওই চোখের প্রেমে পড়েছে। এসব শুনে নাসিমা বলে তাহলে ওই দিন সে নাসিমাকে চিনতে পারলো না কেন? সেদিন কি সে তার চোখ খেয়াল করেনি? রামচন্দ্রন বলে হ্যাঁ সে মানছে যে সে তাকে চিনতে পারেনি, কিন্তু নাসিমা তো জানে যে সে তার কথাই বলছিল। তবু নাসিমা তাকে সত্যিটা বলল না কেন? আর সে তাকে প্রপোজ করার উপায়ও বলে দিল আবার। এসব কেন করলো সে? সে সব না করলেও পারতো। তখন নাসিমা বলে আজ পর্যন্ত আসলে কেউ তাকে বলেনি যে সে তাকে ভালোবাসে। সবাই তো শুধু তাকে মজা করার জন্য সাথে নিয়েছে আর এর জন্য টাকাও দিয়েছে। এই প্রথম কেউ তাকে ভালোবাসার কথা বলছে। এখন সে কিভাবে বিশ্বাস করবে যে রামচন্দ্রন সত্যিই তাকে ভালোবাসে? রামচন্দ্রন তখন তাকে বিশ্বাস দিয়ে বিয়ের কথা বলে, কারণ সে তাকে সত্যিই ভালোবাসে। সে কি করতো না করতো এসবে তার কিচ্ছু যায় আসে না। নাসিমা তখন জানায় ঠিক আছে, কিছুদিন সেও দেখবে রামচন্দ্রনকে, এরপর তার মতামত জানাবে। তবে এর ভেতর সে তার কাজও ছাড়তে পারবে না। এতে রামচন্দ্রনের তো কোনো সমস্যা নেই। এছাড়া এই কাজের জন্য তাকে বাজারে যেতে হয়। রামচন্দ্রন তাকে সেখানে ছেড়ে আসবে প্রতিদিন, আর তার সেই বন্ধুদের সামনে তাকে নিয়ে যেতে হবে। তাদের জানাতে হবে যে সে নাসিমাকে ভালোবাসে। সে কি এসব পারবে? রামচন্দ্রন তখন তার প্রত্যেকটা কথা মেনে নেয়। নাসিমা তাকে কাল সন্ধ্যা 6টায় এখানে এসে তাকে নিয়ে যেতে বলে। যাওয়ার সময় রামচন্দ্রন হাঁটু গেড়ে বসে একটা মদের বোতল দিয়ে নাসিমাকে প্রপোজ করে চলে যায়। যে ব্যাপারটা নাসিমারও ভালো লাগে। দৃশ্য আবারও চলে যায় রামচন্দ্রনের ছোটবেলায়। বাসু তখন রামচন্দ্রনকে বাজার থেকে খেলনা আর কাপড় কিনে দেয়। সেখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। রামচন্দ্রন বসে নিউজ পেপার পড়ছিল। তখন লক্ষ্মী তার কাছে আসে। সে এসে তাকে জিজ্ঞেস করে এরু ঠাকুর মন্দির কোথায়? সে সেখানে যেতে চায়, একবার দর্শন করতে চায়। রামচন্দ্রন জানায় সেখানে যেতে হলে তো তাকে বাসে করে যেতে হবে, বেশ দূর। লক্ষ্মী বলে সে ভাবছিল সাথে রামচন্দ্রনকে নিয়ে যাবে, তাহলে ভালো লাগবে তাদের। রামচন্দ্রন জানায় বাসে যেতে হলে সকাল সকাল বের হতে হবে, 1 ঘন্টায় তারা পৌঁছে যাবে। কিন্তু 4000 সিঁড়ি পার করে তারপর উপরে উঠতে হবে। সেই মন্দির অনেকটা উপরে, তবে তার একটা ছোট রাস্তা জানা আছে। লক্ষ্মী চাইলে সে তাকে নিয়ে যাবে। লক্ষ্মী বলে দরকার নেই, সে সিঁড়ি দিয়েই যাবে। রামচন্দ্রনও তার কথা মেনে নেয়। সেই অনুযায়ী তারা দুজন পরের শনিবার সেই মন্দিরে যাওয়ার পরিকল্পনা করে। এরপর আবারও অতীতে বাসুদের দেখানো হয়। তারা পূজা দিচ্ছিল।
তার নতুন কাজ শুরু করার জন্য। রামচন্দ্রন কালকের কেনা শার্ট পরে স্কুলে গেলে সবাই তো হাসতে থাকে। তখন শিরনি বলে, সে মেয়েদের শার্ট পরেছে কেন? সবাই এখন তার মজা নিচ্ছে। কিন্তু তখনই জানকী তাকে বলে, তার এই রং খুব ভালো লাগে, এই শার্টে রামচন্দ্রনকে অনেক সুন্দর লাগছে। তখন রামচন্দ্রন তার বন্ধুদের বলে যে এই শার্ট পরার কারণটা কি। ব্রেক টাইমে রামচন্দ্রন জানকীকে প্রসাদ দেয় আর জিজ্ঞেস করে সে গানের কম্পিটিশনে অংশ নিচ্ছে না কেন। জানকী এখানে তাকে রাম বলে ডাকে আর জানায় কারণ সে কোনো গান পুরোটা পারে না, সবগুলো একটু একটু পারে। একটু একটু গান গেলে তার হবে না। রামচন্দ্রন তখন বলে সেদিনকার গান সে পুরোটা শিখে নিক, তাহলেই তো হয়। জানকী জানায় সে ঘরে প্র্যাকটিস করতে পারে না, তাই সে পুরো গান শিখতেও পারে না। এই কথা শুনে রামচন্দ্রন স্কুল রেখে বাজারে যায় আর সেই শিল্পীর একটা গানের বই নিয়ে আসে জানকীর জন্য। বাড়িতে বাসু তার মূর্তির কাজ করছিল। তখন রামচন্দ্রন এসে বিধাতাকে ধন্যবাদ জানায় আর বলে তিনি যেন জানকীকে তার গানের কম্পিটিশনে সফল করিয়ে দেন। এরপর স্কুলে নাম লেখার সময় রামচন্দ্রন মিসকে জানায় জানকী গানের জন্য নাম দিবে, তার নামটাও লিখে নিন। তখন জানকী বলে সে রামচন্দ্রনকে বলেছিল যে তার গান পুরোটা মনে নেই, তবু সে কেন তার নাম বলল। তখন রামচন্দ্রন তার কিনে আনা গানের বইটা দেখায়। এইটা দেখে তো জানকী অনেক খুশি হয়ে যায়। পরে নাসিমা আর রামচন্দ্রনকে দেখানো হয়। সেখানে নাসিমা জানতে পারে ছোটবেলায় রামচন্দ্রনের বাবা মা মারা যান, আর রামচন্দ্রন জানতে পারে নাসিমা জানে না তার বাবাকে, কারণ তার মাও এই কাজ করত আর তার মা মারা গিয়েছে এইডস রোগে আক্রান্ত হয়ে। এজন্য রামচন্দ্রন নাসিমাকে কাস্টমারের কাছে যাওয়ার আগে প্রোটেকশন দেয় সেফটির জন্য। এটা দিয়েই সে চলে যায় সেখান থেকে। বর্তমানে লক্ষ্মী আর রামচন্দ্রনকে দেখা যায়। অর্ধেক সিঁড়ি গিয়ে লক্ষ্মী তো বেশ হাঁপিয়ে যায়, তাই সে বিশ্রামের জন্য বসে পড়ে। তখন রামচন্দ্রন তাকে নারিকেলের পানি দেয়, কারণ এটা খেলে সুগার লেভেল কন্ট্রোলে থাকবে। লক্ষ্মীও সেই পানি খেয়ে নেয়। তারা আবারও হাঁটা শুরু করে। এরপর সে পূজা দিয়ে এসে রামচন্দ্রনকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে সে ভেতরে গেল না কেন। রামচন্দ্রন জানায় সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, মানুষদের বিশ্বাস করে, কারণ তারাই সব করে। যাক, পরে তারা দুধ পান করে বাসে করে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আর অতীতে জোসেফ এবং উমাকেও দেখা যায়। কিশোর রামচন্দ্রন আর জানকীকেও দেখা যায়। যুবক রামচন্দ্রন আর নাসিমাকেও আমরা দেখতে পাই। চার সময়ে চারজনের প্রেমে পড়েছিল ধীরে ধীরে। অতীতে যুবক রামচন্দ্রন তার বন্ধুদেরকে নাসিমার কথা বলে দেয়। কিশোর রামচন্দ্রন আর জানকী একসাথে সময় কাটাতে শুরু করে। জোসেফ আর উমার ভালোবাসারও সূচনা হয় এবং বর্তমানে রামচন্দ্রন আর লক্ষ্মী রামচন্দ্রনকে বলে সে জানে তার কি অবস্থা, এখন কি তার বিয়ে করা ঠিক হবে। রামচন্দ্রন বলে যার সাথে বিয়ে হবে তার সমস্যা না থাকলে করতেই পারে। লক্ষ্মী জানায় সে যদি বলে সেই লোকটা হলো রামচন্দ্রন, তাহলে রামচন্দ্রন তখন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অতীতে শিবরাজান উমা আর জোসেফের কথা জেনে যায় মানুষের জন্য। তখন সে তাদেরকে ডেকে উমাকে জিজ্ঞেস করে জোসেফের মধ্যে তার আবার কি ভালো লেগে গেল। উমা উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে যে তার স্ত্রীর মধ্যে সে এমন কি পেয়েছিল যে ভালোবেসে বিয়ে করেছিল। শিবরাজান তখন জোসেফকে বলে এই কাজ ছেড়ে ভালো একটা কাজ খুঁজে নিতে, তাহলেই সে উমার বাবাকে বিয়ের কথা জানাতে পারবে। উমা পরে সন্ধ্যার কাছে যাওয়ার কথা বলে আর রবিবারে দেখা করার কথা বলে, কিন্তু জোসেফ জানায় সে তো পারবে না, সেদিন প্রার্থনা আছে। এটা শুনে উমা বলে ঠিক আছে, তাহলে সেও যাবে। জোসেফ বলতে থাকে সে তো বিরক্ত হয়ে যাবে। উমা এর উত্তরে বলে তার তো অভ্যাস করতে হবে, তাই না। জোসেফ এই কথা শুনে খুশি হয়ে যায় আর তাকে রবিবার সকালে তৈরি থাকতে বলে চলে যায়। বর্তমানে রামচন্দ্রন লক্ষ্মীর কথা তার বন্ধুদের জানায়। সে লক্ষ্মীকে কিছু না বলে চলে আসায় তার বন্ধুরা তাকে বকা দেয়, কারণ সে যেখানের পিয়ন সেখানের ঊর্ধ্বতন কর্মকর্তা হলো লক্ষ্মী, আর সে কিছু না বলেই চলে এসেছে। রামচন্দ্রন তখন তাদের বলে এই বয়সে বিয়ে করলে সমাজের লোক তাকে নিয়ে মজা করবে। তার বন্ধু বলে লোক কি বলবে এটা ভাবলে তো তার চলবে না, সে যেন নিজের মনের কথা শোনে। তার যদি লক্ষ্মীকে পছন্দ হয় তাহলে সে বিয়ে করতেই পারে। রামচন্দ্রন তখন বুঝতে পারে যে সে লক্ষ্মীকে পছন্দ করে, তাই সে ভাবে যে সে লক্ষ্মীর কথা মেনে নেবে আর তাকে বিয়ে করবে। তো সেখান থেকে মদ খেয়ে সে তো একেবারেই মাতাল হয়ে যায় আর রাস্তায় একজন মহিলাকে লক্ষ্মী ভেবে তার উত্তর দিয়ে দেয়। যাক, তো পরদিন অফিসে কাজের সময় রামচন্দ্রন লক্ষ্য করে লক্ষ্মী আজ তার দিকে একবারও তাকাচ্ছে না, এমনকি কাছে গেলেও না। তার তো এই ব্যাপারটা ভালো লাগে না, কিন্তু তখনই তাকে কল করে পুলিশ স্টেশনে ডাকা হয়। সেখানে গিয়ে সে দেখতে পায় কাল রাতের মহিলা তার নামে কমপ্লেইন করেছে। এরপরই সে তাদের বোঝায় যে কাল সে মাতাল থাকে এরকমটা হয়েছে, সে ইচ্ছে করে এসব করেনি। তখন সেই মহিলা আর তার জামাই
এটা মেনে নেয় আর পুলিশও তাকে যেতে দেয়। সেদিন রাতে আবারও মদ খেয়ে সে তার বন্ধুদের সাথে কথা বলছিল। তখন তারা তাকে বলে লাক্ষ্মীর মন বদলে যাওয়ার আগে সে যেন তাকে বিয়ে করে নেয়, তাহলে সে জীবনে সুখে থাকতে পারবে, তারও একটা সংসার হবে। ঠিক সেই সময় লক্ষ্মী রামচন্দ্রনকে কল করে। তখন তার এক বন্ধু তার হাত থেকে মোবাইল নিয়ে নেয় আর নিজেই লক্ষ্মীর সাথে কথা বলে। পরদিন সকালে লক্ষ্মী অদিতিকে তার বিয়ের কথা জানায়। অদিতি বলে সে কি বুঝে শুনে এসব করছে? লক্ষ্মী বলে হ্যাঁ, সে অনেক চিন্তা ভাবনা করার পরই এই পদক্ষেপ নিয়েছে। তখন অদিতি বলতে থাকে কিন্তু সে নিজের ইচ্ছা এরকম করতে পারে না, সমাজ কি বলবে, তার মামাই বা কি বলবে এসব কিছু জানলে। লক্ষ্মী তখন বলে সে শুধু অদিতির মতামত চায় আর কারো কথায় তার কোনো যায় আসে না। তো অদিতি কি চায় লক্ষ্মী বিয়েটা করুক নাকি চায় না? কিন্তু তখনই সেখানে তার মামা মামি চলে আসে। অদিতি লক্ষ্মীকে নিজের রুমে নিয়ে যায় কথা বলার জন্য আর তার কাছে জানতে চায় লোকটাকে, সে কাকে বিয়ে করতে যাচ্ছে। লক্ষ্মী জানায় তার অফিসের। অদিতি তো এ কথা শুনে অবাক হয়ে যায় আর বলে মাত্র কয়েকদিনে ভালো লেগে গেল কাউকে। লক্ষ্মী তখন বলে হতে পারে আত্মার টান। অদিতি বলতে থাকে সে আগে রামচন্দ্রের সাথে দেখা করবে, তারপর নিজের মতামত জানাবে। এখানেই দৃশ্য কাট হয় আর অতীতে দেখানো হয় জোসেফ আর উমা গির্জায় গিয়েছিল, কিন্তু সেখানে উমার বাবা কিছু কাজে চলে আসেন। তখন পর্যন্ত তিনি জোসেফ আর উমার সম্পর্কের কথা জানতেন না। তো তিনি সেখানে কাজ শেষ করে যাওয়ার সময় পেছন থেকে উমাকে জোসেফের সাথে দেখে নেন। তারা ছিল হিন্দু ধর্মের আর জোসেফ ছিল খ্রিস্ট ধর্মের, তাই তিনি উমাকে গির্জায় দেখে কিছুটা অবাকই হন। এরপর বর্তমানে অদিতিকে রামচন্দ্রনের সাথে দেখা যায়। অদিতি বলে সে সব জানে, তার মা চাইলে আরো আগে বিয়ে করতে পারত, কিন্তু অদিতির জন্য তিনি তা করেননি। তবে সে এখন বিয়ে করতে চায়, তার মানে রামচন্দ্রন সত্যি স্পেশাল একজন লোক। সে তার মায়ের এই পদক্ষেপকে মেনে নিয়েছে, কিন্তু সে চায় না তার মা পরে এর জন্য পস্তাক। তখনই রামচন্দ্রন তাকে আশ্বাস দিয়ে বলে এই বয়সে বিয়ে করা মানে একে অপরের সঙ্গ দেয়া। অদিতি এখন ছোট, কিছুদিন গেলে এমনিই বুঝতে পারবে, তাই চিন্তার কোনো কারণ নেই। লক্ষ্মী রামচন্দ্রের এক বন্ধুর কাছে ছিল। সে জানায় লক্ষ্মী অনেক ভাগ্যবতী যে সে রামচন্দ্রনকে পেয়েছে। তখনই অদিতি তাকে কল করে আর জানায় তার রামচন্দ্রনকে পছন্দ হয়েছে। তাই লক্ষ্মী আর কিচ্ছু না ভেবে যেন এগিয়ে যায়, কিন্তু তার মামাকে এই বিষয়টা মেনে নিবে। লক্ষ্মী বলে অদিতি খুশি থাকলেই হলো, তার মামা কি বললো এটাতে তার কিচ্ছু যায় আসে না। এরপর অতীতে উমাদের বাড়ির দৃশ্য দেখানো হয়। তার বাবা বারান্দায় বসেছিলেন। তখন উমা তার সাইকেল নিয়ে বাড়িতে প্রবেশ করে। সে সময় তিনি উমাকে জিজ্ঞেস করেন এতক্ষণ সে কোথায় ছিল। উমা বলে সন্ধ্যার ঘরে গিয়েছিল, সে তো আগেই বলে গিয়েছে তার বাবাকে। এরপর তিনি আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যান। উমা তখন বুঝতে পারে কিছু একটা নিয়ে অভিমান করে আছেন তিনি। এর মধ্যেই উমার ফাইনাল পরীক্ষার সময় চলে আসে। জোসেফ তার বন্ধুকে জানায় এই সময় তারা দেখা করবে না, এর ভেতর সে একটা ভালো কাজও খুঁজে নিবে। একদিন রাতে মনোজ জোসেফকে জানায় যে শিবরাজান তার জন্য একটা ভালো কাজ দেখেছে, কাল যেন সেখানে সে সময় মতো পৌঁছে যায়। অতীতে কিশোর রামচন্দ্রনের স্কুলে প্রতিযোগিতার দিন দেখানো হয়। সে সেখানে জানকীর গানের জন্যই অপেক্ষা করছিল। অবশেষে জানকীর গানের পালা আসে আর সে খুব সুন্দর করেই গান গাইছিল, কিন্তু স্কুলের বাহিরেই তার বাবা ছিল। সে তো এসব গান একেবারেই পছন্দ করত না, তবু জানকী এসব গানের চর্চা করছে এটা জানতে পেরে তো সে সাথে সাথে রেগে যায়। এজন্য সে সবার সামনে গিয়ে জানকীকে মেরে বাড়ি নিয়ে যেতে চায়। তখনই জানকীর শিক্ষিকা তাকে বোঝাতে চায় যে সে কোনো ভুল করেনি, কিন্তু জানকীর বাবা তো কারো কথা শুনতেই রাজি না। তখনই শিরনি রামচন্দ্রনকে বলে গিয়ে কথা বলে দেখতে, কারণ তার কথাতেই তো জানকী গান গেয়েছে। কিন্তু সে ভয়ে যেতে পারে না, আর জানকীর বাবাও তাকে সেখান থেকে মারতে মারতে নিয়ে যায়। এদিকে বর্তমানে যখন লক্ষ্মীর ভাই জানতে পারে যে সে বিয়ে করতে যাচ্ছে, তখন তার ভাই তার উপর অনেক রেগে যায়। অদিতি তখন তার মামাকে বোঝাতে চায় যে তাদের জন্য তার মা সবসময় তার খুশি ছেড়ে থাকলে তো হবে না, তারও তো তার বাকি জীবনটা উপভোগ করার অধিকার রয়েছে। তার মামা তখন তাকে চুপ থাকতে বলে আর লক্ষ্মীকে জানায় সে যদি বিয়ে করতে চায় তাহলে তারা দুই মা মেয়ে যেন তার বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরই অতীতে যুবক রামচন্দ্রনকে দেখানো হয়। সে নাসিমার বাড়ি যায় তার সাথে দেখা করতে। নাসিমা তাকে বাড়ি থেকে কিছু দূরে গিয়ে বলে সে না মানা করেছিল এখানে না আসতে, সে কেন আসলো? রামচন্দ্রন জানায় শুধু একটু তার সাথে বসে মদ পান করার জন্য এসেছে, আর কিছু না। নাসিমা এরপর তার জন্য অমলেট বানিয়ে নিয়ে আসে। তো সেটা খেতে খেতে আর মদ পান করতে করতে সে নাসিমাকে বলে যেই প্রথম সে কোনো মেয়ের সাথে বসে মদ পান করছে। নাসিমা বলে কিন্তু সে প্রথম নয়। রামচন্দ্রন বলে সে জানে। এরপর নাসিমা জিজ্ঞেস করে
আর কি কি জানে সে নাসিমাকে নিয়ে? রামচন্দ্রন বলে সব জানে, আর এটাও সে জানায় নাসিমাকে যে সে কিভাবে নাসিমার প্রেমে পড়েছিল। পুরো বছরে নাসিমা তার দোকানে 69 দিন যায়নি। সেই দিনগুলোতে তার চোখ দেখার জন্য সে তাকে অনেক খুঁজতো, কিন্তু পেত না। এই কথা শুনে নাসিমা তাকে প্রথমবারের মতো জড়িয়ে ধরে যে একটা মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে। এরপর উমাকে দেখা যায়। সে সন্ধ্যাকে জোসেফ আর তার বাবার কথা জানায়। সন্ধ্যা তাকে বলে সামনে এক্সাম, তাই আপাতত সে যেন পড়ালেখায় মন দেয়। অতীতে আমরা কিশোর রামচন্দ্রনকে দেখি। সে জানকীর বান্ধবী লক্ষ্মীর কাছ থেকে জানতে চায় জানকী কেন স্কুলে আসে না। লক্ষ্মী বলে সে ব্যাপারে কিছুই জানে না। রামচন্দ্রন তো এজন্য উপরওয়ালাকেই দোষারোপ করতে থাকে যে তিনি জানকীকে তাকে দিলেন, এখন আবার তিনি নিজেই নিয়ে নিলেন। এবার আমরা দেখতে পাই 3 সময়ে 3 জনের ভালোবাসার দেয়ালে ফাটল ধরতে থাকে। উমা আর জোসেফের এক্সাম, আর উমার বাবার জন্য তাদের মধ্যে টেনশনের সৃষ্টি হয়। ওদিকে কিশোর রামচন্দ্রনের এক গান গাওয়া নিয়ে জানকীর সাথে দূরত্বের সৃষ্টি হয়। আর বর্তমানে লক্ষ্মীর ভাইয়ের জন্য তাদের বিয়ে নিয়ে ঝামেলা হয়। তো যুবক রামচন্দ্রন সেই সময় নাসিমাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যেই আবার বাসুকে একদিন তার মালিক সুদর্শন এসে ধমকি দিয়ে যায়। বর্তমানে একদিন উমা তার বাবার সাথে কথা বলতে যায়। তখন তিনি তাকে প্রথমে তার কথা শুনতে বলেন। তিনি জানান সে যখন তার মায়ের পেটে 3 মাসের ছিল তখন ডাক্তার তাকে বলেছিল সময় মতো হাসপাতালে না নিলে তার মায়ের জীবনের ঝুঁকি আছে। এজন্য ডাক্তার ভ্রূণ নষ্ট করার কথা বলেছিল, কিন্তু তার মা তা করতে দেননি। আর ডাক্তার যা বলেছিল তাই হয়ে যায়। উমার জন্মের সময় তার মা তাদেরকে ছেড়ে চলে যান। অপারেশন রুমে যাওয়ার আগে সে বলেছিল তার কিছু হয়ে গেলে উমার খেয়াল রাখতে। তখনকার করা সেই ওয়াদা তিনি এখনো ভাঙেননি। এখনো তিনি ভালো করে উমার খেয়াল রাখছেন। এজন্য তিনি আবারও কোনো বিয়ে করেননি। তার তখন তেমন বয়স ছিল না, তবু উমার মায়ের কাছে করা ওয়াদা রক্ষার জন্য তিনি কোনোদিন আর বিয়ে করেননি। উমা কি জানে তাকে নিয়ে তার বাবার কিছু ইচ্ছা আছে, তার ভবিষ্যৎ নিয়ে? এরপর তিনি জানতে চান উমা কি বলতে চেয়েছিল, কিন্তু উমা আর কিচ্ছু না বলে তার বাবাকে ধরে কাঁদতে থাকে। এরপর নাসিমাকে দেখা যায়। সে বিয়ের সাজে সাজছিল, কিন্তু তখন সেখানে তার পাড়ার কিছু লোক চলে আসে। নাসিমা চেঁচামেচি করলে একজন তাকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে সেখানেই অজ্ঞান করে ফেলে। এদিকে কোর্টের সামনে যুবক রামচন্দ্রন আর তার বন্ধুদের দেখা যায়। নাসিমা আসছে না দেখে তার বন্ধু তাকে বলে নাসিমার বাড়ি গিয়ে তাকে নিয়ে আসতে। তখন সে জানায় নাসিমা নিজেই চলে আসবে, আর নাসিমা চায় না রামচন্দ্রন সেখানে যাক। কিন্তু তবু তার বন্ধুর কথায় তারা দুজন সেখানে যায়। পথে গীতাকে রামচন্দ্রন জিজ্ঞেস করে নাসিমা কোথায়। গীতা তখন কান্না করলে সে নাসিমার ঘরে যেতে চায়, কিন্তু তার বন্ধু তাকে ভেতরে যেতে দেয় না। তখনই সে জানতে পারে নাসিমা আর এই পৃথিবীতে নেই। সে ওই সময় পড়ে গিয়ে তখনই মারা গেছে। সে তাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছে। আর এখানেই নাসিমা আর রামচন্দ্রনের ভালোবাসার গল্পের রীতি ঘটে। এরপর জোসেফকে দেখা যায়। সে তার প্রথম স্যালারির টাকা দিয়ে শিবরাজনের ওখানে মিঠাই নিয়ে যায়। এরপর সে উমার সাথে দেখা করার জন্য যাচ্ছিল, কিন্তু তখন সে জানতে পারে আজ উমার বিয়ে হয়ে যাচ্ছে। জোসেফ তখন ব্রিজের উপর দাঁড়িয়ে উমার চলে যাওয়া দেখে, কিন্তু কিছুই করতে পারে না। আর উমাও তো তার বাবার কথা ফেলতে পারেনি। জোসেফ ভাবতে থাকে যার জন্য এত কিছু করলো সেই উমাই আজ তাকে ছেড়ে অন্যের ঘরে চলে যাচ্ছে। তো এখানে উমা আর জোসেফের ভালোবাসারও ইতি টানা হয়। অতীতে রামচন্দ্রন জানকীর সাথে দেখা করার জন্য নোট আনার বাহানায় তার বাড়িতে চলে যায়, কিন্তু জানকীর বাবা নিজেই তাকে নোট দিয়ে দেয়। জানকীর সাথে তার আর দেখা হয় না। তাই রামচন্দ্রন বলতে থাকে এই নোটের জন্য সে জানকীকে ধন্যবাদ দিতে চায়। জানকীর বাবা বলে এসবের দরকার নেই, সে যেন চলে যায়। আর পরে আবার এই নোট ফিরিয়ে দিতে আসার দরকার নেই। এখানে সে জানতে পারে জানকী অন্য স্কুলে চলে গেছে। এই কথা শুনে তো তার মন অনেক খারাপ হয়ে যায়। এখানেই আরো একটা ভালোবাসার সমাপ্তি ঘটে। এর মধ্যে আবার বাসুর মূর্তির কাজও শেষ হয়ে যায়। রাতে তার স্ত্রী বলে কাল টাকা পেয়ে গেলে সে যেন কিছু নতুন কাপড় কিনে আনে, তারা এবার মূর্তি ঘরে তুলবে। কিন্তু তখনই রামচন্দ্রন রেগে মেগে বাসুর বানানো মূর্তিতে পাথর মেরে দেয়, আর সেটা সাথে সাথে নষ্ট করে দেয়। তো এর পরদিনই দেখা যায় কমিটির লোক মূর্তি দেখতে আসে, কিন্তু তারাই সেই নষ্ট মূর্তি দেখে তো প্রচন্ড রেগে যায় বাসুর উপর। আর আজ সন্ধ্যার মধ্যেই বাসুকে সেই মূর্তি ঠিক করার কথা বলে, আর সেখান থেকে চলে যায়। বাসু তো তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এই মূর্তি ঠিক করার মতো টাকা তো তার কাছে ছিল না। তবুও সে চেষ্টা করতে থাকে সেই মূর্তি ঠিক করার জন্য, কিন্তু অনেক চেষ্টার পরও তা সে ঠিক করতে পারে না। আর তখন সে ভাবতে থাকে তার দুর্বলতার জন্যই হয়তো এসব হয়েছে।
আর ভবিষ্যতেও হয়তো তার সাথে ভালো কিছু হবে না। এই সব কিছু চিন্তা করতে করতে বাসু সেখানেই আত্মহনন করে নেয়। অভাব আসলে একটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে আসে সেটা বাসুর এই অবস্থা দেখলেই বোঝা যায়। এরপর আর কি, রামচন্দ্রনরা তো টাকাও দিতে পারে না বাড়িওয়ালাকে, তাই টাকার জন্য তাকে আর তার মাকে বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দেয়। তারা তো একেবারে খারাপ অবস্থায় এসে পড়ে। এই অবস্থায় তারা কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে বর্তমানে দেখানো হয় অদিতির মামা জানতে পারে যে লক্ষ্মী এখনো রামচন্দ্রনের সাথে ঘোরাফেরা করছে। এসব জানতে পেরে তো তার খুবই মেজাজ গরম হয় যে তার বোন তার কথা শুনছে না। এসব নিয়ে সে তাকে বেশ কটু কথাও শোনায়, আর এই কথাগুলো অদিতিও শুনতে পায়, যা সে মোটেই সহ্য করতে পারে না। তাই সে তার মামার মুখের উপর সাথে সাথে জবাব দিয়ে দেয়। তিনি তো অদিতিকে এক থাপ্পড় মেরে দেয়। তখন অদিতি বলতে থাকে, এত সব হওয়ার পরও তারা কেন এখানে থাকবে? এই বলেই সে লক্ষ্মীর কাছ থেকে মোবাইল নিয়ে সাথে সাথে রামচন্দ্রনকে কল করে। রামচন্দ্রন কল রিসিভ করলে অদিতি তাকে বাবা বলে ডাকে। অদিতি তাকে এভাবে বাবা বলে ডাকাতে তো রামচন্দ্রন বেশ অবাক হয়। সে তো ভেবেছিল লক্ষ্মী কল করেছে। তো অদিতি তখন রাগী স্বরে কথা বলে। সে রামচন্দ্রনকে বলে সে যদি তার মাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে যেন এখনই এসে তাকে নিয়ে যায়, এখান থেকে যেন তারা পালিয়ে যায়। রামচন্দ্রন তখন তাকে শান্ত হতে বলে আর এভাবে রাগ করতে মানা করে। এ বলেই সে কল কেটে দেয়। তো এরপরই রামচন্দ্রন তার স্কুটিটা নিয়ে বের হয়। সেখানে তার অফিসার একজন তাকে দেখে নেয়। আর অন্যদিকে অদিতি সবার আড়ালে তার মাকে বাড়ির বাইরে নিয়ে আসে। লক্ষ্মী তো এখনো জানে না অদিতি কি করতে যাচ্ছে। তো তখন দেয়াল টপকানোর সময় মহেশ দেখে নেয়। আর ওদিকে তো তখন রামচন্দ্রনের স্কুটিটাও স্টার্ট হচ্ছিল না। অদিতি তখন তাদের তাড়া দেয় জলদি করার জন্য, না হলে তো তারা ধরা পড়ে যাবে, এখান থেকে পালাতে পারবে না। তো কোনো রকম সেখান থেকে স্কুটি নিয়ে রামচন্দ্রন আর লক্ষ্মী সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তাদের পেছনে লোক পড়েছিল। মাঝপথে স্কুটিটা আবার নষ্ট হয়ে যায়। তখন কি করবে রামচন্দ্রন? সে লক্ষ্মীকে নিয়ে কোনোভাবে দৌড়ে পালাতে থাকে। তবে পথে আবার ট্রেন চলে আসে আর তারাও ধরা পড়ে যায়। সেই সময় আবার লক্ষ্মীর ভাই মহেশ সহ বাকি সবাই মিলে রামচন্দ্রনকে মারতে থাকে। লক্ষ্মী তাদের সবাইকে থামাতে চায়, কিন্তু এতজনের সাথে সে একা পেরে উঠছিল না। আর লোকগুলো রামচন্দ্রনকে মেরেই যাচ্ছিল। কিন্তু তখনই ট্রেন চলে গেলে দেখা যায় অপর পাশে সব রামচন্দ্রনের লোক ছিল। তাদের দেখে তো মহেশ বেশ ভয় পেয়ে যায় আর তাদেরকে ছেড়ে দেয়। অবশেষে তাদের বিয়েটা হয়ে যায়। দুজনেই তো খুব খুশি ছিল। বাসরাতে রামচন্দ্রন লক্ষ্মীকে বলে অনেক জলদিই সব হয়ে গেছে, তাই না? এ কারণে সে বেশি কিছু করতেও পারেনি। তাই লক্ষ্মী যেন কিছু মনে না করে। লক্ষ্মী তো তাকে পেয়েছে, এটাই তার জন্য অনেক, তার আর কিছুই লাগবে না। এদিকে তার বন্ধুরা তো তার এই বিয়ের খুশিতে ছাদে বসে পার্টি করছিল। তখন লক্ষ্মী বলে এখানে সবাই রামচন্দ্রনের অনেক খেয়াল রাখে মনে হচ্ছে। তখন সে জানায় তার বন্ধু আর প্রতিবেশীরা তার বিয়ে করার জন্য বেশি উৎসাহী ছিল। তার চাইতেও বেশি ইচ্ছে ছিল তাদের যেন সে একটা বিয়ে করে নেয়। লক্ষ্মী বলে তাহলে এতদিন সে বিয়ে কেন করেনি? রামচন্দ্রন তখন বলতে থাকে সে আসলে নিজেও জানে না যে কেন সে এতদিন একা ছিল। তবে যদি লক্ষ্মী ভাবে যে সে কাউকে কোনোদিন ভালোবাসেনি তাই বিয়ে করেনি, তাহলে ভুল হবে। কারণ সে ভালোবেসেছিল, কিন্তু কখনোই তার ভালোবাসা পূর্ণতা পায়নি। প্রথমে পালাক্কারে জানকীর প্রেমে পড়েছিল সে। এরপর সেখান থেকে শিফট হয় আলপোজা। সেখানে উমা নামের এক মেয়েকে সে পছন্দ করে নেয়। এখানে বোঝা যায় যে জোসেফ আর কেউ নয়, রামচন্দ্রানী ছিল। সে তার ধর্ম আর নাম দুটোই বদলে নিয়ে সেখানে বসবাস করত। এরপর সে যখন 30-35 বছরের, তখন সে সাইহাদ্রি যায়। ততদিনে তার মাও মারা গিয়েছিল। এজন্যই সে বলেছিল তার মা বাবা কেউ নেই। সেখানে সে আর নাসিমা প্রায় বিয়ে করতেই যাচ্ছিল, কিন্তু তার হয় না। পরে সে আর কোনোদিন ভাবেনি যে সে কাউকে ভালোবাসতে পারবে বা কাউকে কখনো বিয়ে করতে পারবে। কিন্তু এরপর সে চলে আসে এখানে, আর এখানে এসেই সে লক্ষ্মীকে পেয়ে গেছে। আর অবশেষে তার ভালোবাসাও পূর্ণতা পেয়েছে। রামচন্দ্রনের এই জীবনের গল্পটা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। সে আসলে জীবনে অনেককেই ভালোবেসেছে, কিন্তু কখনোই তার ভালোবাসা পূর্ণতা পায়নি। তবে সৃষ্টিকর্তা তার জীবনসঙ্গী হিসেবে যাকে রেখে দিয়েছিল তার সাথেই তার বিয়েটা হয়, আর তার ভালোবাসার গল্পটাও পূর্ণতা পায়। যাক, এই তো ছিল আজকের গল্প।